নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত রয়েছি আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের অলৌকিক গল্প গুরু বিশ্বাসের লেখা ঝরা পাতা। চাকরির বাজার তো দেখছেন। কথাটা শুনতে শুনতে কানে যখন তালা লেগে যাওয়ার জোগাড়, বয়স বেড়ে জীবনের অর্ধেক পরমায়ু ক্ষয় করে ফেলেছে, তখন আর স্থির থাকতে পারল না দীপক। সাধারণ মানের বিএ ডিগ্রিটার ওপর ভরসা ছেড়ে সে বেরিয়ে পড়ল যা হোক কিছু একটা কাজ করবে বলে। যাতে পয়সা পাওয়া যায় সেটাই করবে সে। যেসব কাজকে ছোট কাজ বলে বাবু খেতাবের নিম্ন মধ্যবিত্তরা বিশ্বাস করে, সে কাজও দরকারে করবে সে, তবে পরিচিত পরিধিতে নয়, বাইরে, চেনা চোখের আড়ালে। সেই ভেবেই আশা। আগে একদিন একটা ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ খুঁজতে এসেছিল বলে মনের মধ্যে বহরমপুর শহরটা ছিল। সেখানে সে এসে পড়ল। সাধারণত লোকে পরিচিত মানুষ খুঁজে তার সান্নিধ্যে যায়, কিন্তু দীপক এলো পরিচিত কেউ নেই বলে। এখানে সে নিশ্চিন্ত, কেউ দেখবে না, জানবে না, আর বলবে না সে কি করছে। দেশের কলকারখানা দিনে দিনে বন্ধ হয়ে গেছে, গুটিয়ে যাচ্ছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। এমতাবস্থায় চাকরি জুটবে কোত্থেকে? প্রথম প্রথম সরকারি চাকরির পেছনে ছুটেছিল, কিন্তু সেখানে রাজশক্তি যাদের, সেই দলের ছাপমারা যোগ্য অযোগ্য প্রার্থীদের একমাত্র প্রবেশাধিকার দেখে সে ফিরে আসতে বাধ্য হয়েছে। এখানে এসেও দিন কত ঘুরতে হয়েছে। তারপর এই বিশাল মেহগনির নিচে ফাঁকা পেয়ে লটারির টিকিট নিয়ে বসে পড়েছে সস্তা কাঠের টেবিল চেয়ারটা জোগাড় করে। সকাল থেকে বসে থাকতে হয়। সারাদিনে অসংখ্য ট্রাক, বাস, নানা রকম মোটর গাড়ি সবেগে দৌড়াদৌড়ি করে সামনে দিয়ে। তার ধুলোয় টেবিল ঢেকে যায়, ঝেড়ে নিতে হয় আধ ঘন্টা বাদে বাদেই। লটারির টিকিট তার কানা মামা, অথবা খই ভাজাও বলা চলে। অন্য কিছু না পাওয়ার জন্য এই নিয়ে বসে থাকা, আশা নয় নিরাশা কাটাতে। এখানটায় পথের দক্ষিণ ধারে সারি সারি মেহগনি, শিরীষ সুবিশাল দেহ নিয়ে ছায়াতরু হিসেবে দাঁড়িয়ে আছে। পেছনটা ঝোপ জঙ্গল মতো, কোনোদিন দৃষ্টি আকর্ষণ করেনি তার, হয়তো কারো করেও না। পতিত জমি পড়ে আছে তো কার কি? কেবল পথের ধারে ধারে তারই মতো দু চারজন যে যা পারে তাই নিয়ে বসে গেছে প্রাণ ধারণের রসদ সংগ্রহ করতে। এখানটায় যা ফাঁকা ছিল কেউ বসেনি। সে চেয়ার টেবিল জোগাড় করে বসার কদিন বাদেই হাত 25 পূব দিকে বসে স্কুটার মেরামত করে যে নবীজান মিস্ত্রি, সে আচমকাই বলল, ওখানটায় বসছেন বটে, তবে বড় বিরক্ত করবে। কে বিরক্ত করবে? দীপক জানতে চাইলে কোনো উত্তর দিল না। কে যে বিরক্ত করতে পারে বুঝতে না পেরে দীপক তাতে গুরুত্ব দেয়নি। যে করে করুক, যা করে করুক, তখন দেখা যাবে। উঠতে হয় উঠে যাবে, আপাতত কাজ তো চলুক, সেই ভাবনাতেই এখানে বসা। বসে কোনো অসুবিধে অনুভব করল না। নবীজান মিস্ত্রি যে বলেছিল বিরক্ত করবে, তাও যা হোক কেউ করল না। টিকিট বিক্রি হোক আর না হোক, বসার কোনো অসুবিধে হলো না তার। সারাদিনে সামনে দিয়ে গাড়ি চলে, অনেক মানুষও কম চলে, তবে সন্ধে হলেই কেমন নিঝুম হয়ে আসে। এলাকাটাই অমনি। নবীজানও সন্ধ্যের পর থাকে না। তার কাজের শব্দ সন্ধে লাগতে না লাগতেই বন্ধ হয়ে যায়। দীপক একাই বসে থাকে একটা কেরোসিনের কুপি জ্বালিয়ে। এ সময়টা তার যে খুব একটা বিক্রি হবে এমন নয়, আবার কোথাও যাবার বা কিছু করার জো নেই বলেই বসে থাকা, যা হয় হলো। ইদানিং সারা দেশেই মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ঘাটতি পূরণের জন্য যখন তখন আলো নিভিয়ে দেওয়া হয়। চুপ করে অন্ধকার নেমে আসে। আকাশ জুড়ে থাকা অন্ধকার সমস্ত অস্তিত্ব জুড়ে নেমে আচ্ছন্ন করে দেয়। সেই সময় কেমন যেন একা একা লাগে। তীব্র বাতি জ্বালিয়ে সামনে দিয়ে গাড়িগুলো দৌড়ে গেলেও তাদের আর পার্থিব বলে মনে হয় না, যেন গ্রহান্তরের যান, উল্কা কিংবা ধূমকেতুর গোত্রজ সব। রাস্তার ওপারেই বড় বড় দোকান, ইমারতি সামগ্রীর দোকান,
সুকান্ত চৌধুরীদের রঙের দোকান, সাধুবাবুর লোহার দোকান, সবই আপন উজ্জ্বলতা হারিয়ে মোমের আলোয় প্রাগৈতিহাসিক গুহারূপ ধরে থাকে। দীপক কতদিন ভেবেছে কি হবে অন্ধকারে বসে থেকে, উঠে যাই, পারেনি। উঠি উঠি করেও ওঠা হয়নি, হয়ে ওঠেনি। উঠে তো সেই সৈদাবাদের পুরনো জীর্ণ বাড়ির ঘরখানার মধ্যে গিয়ে চামচিকের বদলে ঢুকে থাকা একা একা। তার চেয়ে তো তবু গতির মধ্যে, চলমানতার মধ্যে থাকা যায় এখানে থাকলে। সেদিন শনিবার সন্ধ্যের আগেই আলো নিভে গেল। নবীজান তার যন্ত্রপাতি গুটিয়ে দিল। বোঝা গেল এমন সময় হঠাৎ একটা ছোট পাতার গোছা সামনে ভেঙে পড়ল তার আশ্রয়দাতা গাছ থেকে। হনুমান! তাদের চলাচল তো বন্ধ হয়ে গেছে সন্ধ্যের অন্ধকারে। চঞ্চলতা বাতাসেরও নেই। শুকনো ডাল হলেও যদি বা হতো, একেবারে উপডালের সবুজ পাতার গোছা ভেঙে পড়া। ব্যাপারটা দীপকের মাথার মধ্যে পাক খেয়ে খেয়ে রহস্য হয়ে গেল। মাথার ওপর চেয়ে দেখল ডালপালা জুড়ে নিঝুম অন্ধকার, কোথাও চঞ্চলতা নেই। হঠাৎ এমন ছোট একটা ডাল ভেঙে পড়ার কোনো কারণ সে খুঁজে পেল না। তার শরীর কেমন ভার ভার লাগল। অল্পক্ষণ পরেই মনে হলো কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে। কে? পেছন ফিরে চেয়ে দেখল একই রকম অন্ধকার জমাট বাঁধা। আরো কিছুটা পেছনে ঝোপগুলো আরো অন্ধকার। দিনে যা থাকে রাতে তার সব লুপ্ত হয়ে যায়। রাতে কেমন বদলে যায় সমস্ত পৃথিবীটা। মাঝে মাঝে দীপকের গা ছমছম করতে থাকে। সমস্ত কেমন রহস্যময়তায় ঢাকা পড়ে যায়। অন্য দিন তো আর এমন হয় না। বিদ্যুৎ বন্ধ তো আজকাল প্রায়ই হচ্ছে। আজই হঠাৎ এমনটা হলো কেন? আবার মনে হলো কে যেন চলে বেড়াচ্ছে। চারপাশে তাকালো দীপক। কই, কেউ তো নেই। স্যামুয়েল, স্যামুয়েল! খুব নিচু স্বরে ফিসফিসানির মতো কে যেন উচ্চারণ করলো নামটা। নাম ধরে ডাকলো। কে? কে ডাকছে? কণ্ঠ যতই ক্ষীণ হোক, ডাক স্পষ্ট। কোনো এক স্যামুয়েলকে ডাকলো কোনো এক নারী কণ্ঠ। এই গহন অন্ধকারে, যেখানে জোনাকিরাও যেন জ্বলতে ভয় পাচ্ছে, পতিত জমি আর আগাছার জঙ্গলের মধ্যে কোন মহিলা কোন স্যামুয়েলকে বা ডাকতে যাবে? না, এ তার ভ্রান্তি। কেউ কোথাও নেই, ডাকছে না কেউ। ঝোপঝাড়ের মধ্যেই তো একটা নালা আছে। জল থাকে না, ভরাট হতে থাকে দিনে দিনে। সেই নালার মধ্যেই বোধহয় চলাচল করছে কোনো সাপ, তারই শব্দ। অথবা হতে পারে মেথর পাড়ার শুয়োরগুলো চড়তে চড়তে এদিকে এই জঙ্গলটায় চলে আসে। তাদেরই কোনোটা হয়তো ফিরতে পারেনি, রয়ে গেছে তার চলাচলের শব্দ। দীপক পথের দিকে মন দিতে চেষ্টা করল। আজ কি কারণে কে জানে গাড়ি চলাচল কম। জাতীয় সড়ক ধরে অবিরাম যে ধাবমান ইঞ্জিনের শব্দ, সেই শব্দ অনেকটাই কম। আজ কি দোকান গুটিয়ে দেবে? দীপক ভাবল। কি হবে এই অন্ধকারে বসে থেকে? কে আর টিকিট কিনতে আসবে এমন অবেলাতে? সে ভাবছে, এর মধ্যেই আবার সেই ডাক, আরো কাছে, আরো স্পষ্ট। মনে হচ্ছে একেবারে কানের কাছেই। ঠিক তার পেছনটিতে দাঁড়িয়ে কে ডাকছে। আগের বার যে ডেকেছে সেই ডাকছে। সেই মহিলা একই কণ্ঠস্বরে ফিসফিস করে ডাকছে, স্যামুয়েল, স্যামুয়েল। এবার দীপকের সর্বাঙ্গে কাঁটা দিল। মনে হলো শরীর ঠান্ডা হয়ে গেছে। সে বুঝি বরফ হয়ে যাচ্ছে। সে কি জমে যাবে? ভয় হলো। জীবনে কখনো ভয় পায়নি দীপক। অভাবে, অনটনে, দাঙ্গায়, দুর্বিপাকে কখনোই নয়। ভয় এই প্রথম। এমনই ভয় যে তার তুলনা হয় না, পরিমাপও নয়। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল জমে যাচ্ছে, তারপরই মনে হলো সে ঘামছে। অল্পক্ষণ বাদেই নিজেকে গুছিয়ে নিয়ে শক্ত হলো দীপক। মনকে মজবুত করার চেষ্টা করল। না না, এসব ভুল, নিছকই ভ্রান্তি। আবার পরমুহূর্তেই তার মনে হলো কি যেন অন্ধকারের মধ্যেই হেঁটে বেড়াচ্ছে, ছায়া ছায়া অবয়ব তার। ওই তো, ওই আবার বাঁ দিকে, আবার ওই ডান দিকটায়।
অতি দ্রুত কে যেন কি খুঁজে চলেছে, সঙ্গে সাপের হিস হিস শব্দের মতো ডাক কানে আসছে দীপকের। সে উৎকর্ণ হয়ে রইল। আসলে শব্দটা সেই ডাক, স্যামুয়েল, স্যামুয়েল, স্যামুয়েল। ক্রমে ডাকটা ও ছায়ামূর্তি দক্ষিণ দিকে মিলিয়ে গেল, যেন বনের মধ্যে ঢুকে গেল। অতঃপর সব শান্ত। ঝিঝি পোকার শব্দ অন্ধকার জুড়ে একটানা বাজতে লাগলো কেবল। দীপক আর বসে থাকার সাহস পেল না। তার গা ছমছম করতে লাগলো। কোনো ক্রমে টেবিল চেয়ার গুটিয়ে উঠে পড়ল জায়গা ছেড়ে। মনে হলো সৈদাবাদ অনেকটাই দূর, রিক্সা করে যেতে হলেও অনেকটা সময় লাগবে তার। রহস্য যাই হোক, ভয় যেন তার সঙ্গ ছাড়তে চাইল না। অন্ধকার সবকিছুকেই রহস্যময় করে তোলে। আলোর কাজ সব প্রকাশ করা, রহস্যের আবরণ উন্মোচন করে আলো। সৈদাবাদের শোবার ঘর পর্যন্ত সেই রহস্যজনক স্বর স্যামুয়েলকে ডাকতে যায়নি এই যা রক্ষে, আর সেজন্যেই সকালের আলোর সঙ্গে তার নিজের সাহস ফিরে এলো। রাতের সেই ছায়ামূর্তির স্মৃতি ফিরে এলো তার চেতনায়। ব্যাপারটা কি সবই তার দৃশ্যগত ভ্রান্তি, না রহস্যময় কোনো সত্য, এ তাকে দেখতে হবে। সবটাই যদি বিভ্রম হয়, তাহলেও তাকে বুঝতে হবে এর পেছনে কারো রহস্যময় কাজকর্ম থাকে কিনা, যা নবীজান মিস্ত্রির কথার ইঙ্গিতে ছিল। বিরক্ত করবে, তাহলে সেই মতলবের হোতাকেও খুঁজে বের করতে হবে। যদি সবই অন্ধকারে চোখের বিভ্রান্তি হয়, তবে দিনের আলোয় তার কারণ নিশ্চয়ই বোঝা যাবে। কোন বস্তুটি তার বিভ্রান্তির কারণ, অথবা বারংবার স্যামুয়েল ডাকটির উৎপত্তি কি, সবই স্পষ্ট হওয়া প্রয়োজন। এইসব চিন্তা করেই দীপক দিনের বেলা দোকান বসাবার আগেই সেই গাছতলায় গিয়ে দাঁড়ালো, রাতের সেই ভাঙা ডালটা পড়ে আছে কিনা সেটা দেখার জন্য। না, সেটা কোথাও নেই। ডাল অবশ্য নয়, একগুচ্ছ পাতা, যাকে পল্লব বলা যায়। কিন্তু তাও তো থাকবে। এমন তো ঝড় হয়নি কাল রাতে যে উড়ে যাবে। বরং পাতার নড়াচড়া কোথাও ছিল না। এপাশ সেপাশ চোখে চোখেই খুঁজল দীপক, কোথাও নেই। এতই কি ভুল দেখল সে কাল রাতে? তাও এমন গভীর নয়, সন্ধ্যা রাতেই বলা যায়। এতটা ভুল হবে কি করে? তার চেয়ার ও টেবিল যেখানে পাতা হয়, সেখান থেকে দক্ষিণ দিকে ঝোপ জঙ্গলের শুরু। মটমটি, কন্টিকারি আরো 10 রকমের বাজে গাছালির বন পেরিয়ে কয়েক পা যেতেই সরু নালা, আর তার ধারে ঢোল কলমির দেখা। কোথাও কাল রাতের রহস্যের কিনারা পাওয়ার লক্ষণ নেই। আরো একটু যেতেই দীপক অবাক হয়ে দেখল ঝোপ জঙ্গলের বুকে সারি সারি কবর। না, ঠিক সারবন্দি হয়ে নেই, এলোমেলো হয়ে আছে। কোথাও কাঠের ক্রস ক্ষয়ে ভেঙে আধখানা, কোথাও পাথরের ক্রস কাত হয়ে পড়ে আছে, কোথাও বা পাথর রোদ জল ক্রমাগত সহ্য করতে করতে কৌলিন্য হারিয়ে জীর্ণ হয়ে গেছে। এখানে এত সমাধি আছে দীপক জানত না, শোনেইনি। এতদিন দূর থেকে যেটা পরিত্যক্ত ভূমি বলে জেনে এসেছে, সেটা যে এমন স্মৃতিসদন, সেটাই বা কে জানত। একটা ফলকের ওপর একটি পাথরে খোদাই এখনো স্পষ্ট হয়ে আছে। 1750 খ্রিস্টাব্দের স্মৃতি। মৃতের নাম ধাম লেখা ছিল নিশ্চয়ই। সে নিয়ে ঘষা মাজা কেউ করলেও কাল এতদিনে তা হরণ করেছে। সবকিছু যথাস্থানে নেই। কৌতূহলী বিচরণ তার মমতা জাগাল। একদিন কত যত্নে প্রিয়জনদের স্মৃতি অক্ষয় করে রাখবার জন্য যে প্রয়াস সমাধিতে ছিল, আজ এই সামান্য 200 বছর বাদেই কতটুকু বা তার অবশিষ্ট আছে। যে প্রিয়জনেরা নির্মাণ করিয়েছিলেন, তারাও সব কোনো না কোনো পাথরের নিচে ভূমি লিপ্ত। সমাধিস্তম্ভ ও স্মৃতিস্তম্ভ সবই জীর্ণ। অধিকাংশই পাঠোদ্ধার করা যাচ্ছে না, কিছু যাচ্ছে না ভাষার জন্য। দীপকের দুর্বোধ্য ল্যাটিন ভাষায় মনের আকুতি নিবেদিত কিছু কিছু ফলকে আকর্ষণ বোধ করল বলেই খুঁটিয়ে দেখতে লাগলো দীপক। হঠাৎ একটা ফলকে চোখ আটকে গেল।
ডিপার্টেড সোল অফ আওয়ার বিলাভেড সান স্যামুয়েল উড। 250 বছর আগেকার জন্ম ও মৃত্যুর তারিখ হিসেব করে দীপক দেখল মাত্র 22 বছর বয়সে মারা গেছে ছেলেটি। বাবা জন উড, মা সিলভিয়া, বাড়ি নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড। কেনই বা স্বদেশ ছেড়ে এখানে এসে প্রাণ দিল ছেলেটি, কে তার খবর জানে। যারা জানত, কালের কবলে সবাই এখন নিশ্চিহ্ন। বিষণ্ণ হয়ে পড়ল দীপক। সে হঠাৎ ভাবল, নিজে কয়েক বছর আগে 22 পার হয়ে এসছে। তার আরো ভালো লাগলো কবরের ফলকটা এখনো পড়বার মতো আছে দেখে। পাথরে খোদাই এখনো পড়বার মতো আছে। দীর্ঘশ্বাস পড়ল তার অজান্তেই। পাশেই আর একটা কবর। নাম পড়ে চমকে উঠল দীপক। তার পা যেন মাটিতে আটকে গেল। সিলভিয়া উড। অকস্মাৎ তার শরীর শিরশির করে উঠল। মনে হলো তার মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে কোনো জলধারা বা সরীসৃপ জাতীয় প্রাণী। ফলকেই লেখা আছে, ইংরেজিতে আছে বলেই পড়তে পারল, একমাত্র ছেলেকে খুঁজতে এসে এখানেই রয়ে গেছেন জন উডের প্রিয়তমা স্ত্রী। তার আত্মা শান্তিতে থাকুক। এই প্রার্থনা লিখে রেখে গেছেন হতভাগ্য জন উড 1760 সালে একমাত্র পুত্রের মৃত্যুর 4 বছর পর। কোথা থেকে একটা ঝরা পাতা উড়ে এসে পড়ে আটকে গেল সিলভিয়া উডের সমাধিভূমির উপর। দীপক চমকে উঠল তার শব্দে। ঝরা পাতা গল্পটি এখানেই শেষ হলো। গল্প কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।